এই লেকচারে আমরা সেমিকন্ডাক্টর ফিজিক্সের যে প্রিলিমিনারি কনসেপ্ট সেই কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এই জন্য আমাদের যে বইটার প্রয়োজন হবে সেটা হচ্ছে ডোনাল্ড নিম্যানের সেমিকন্ডাক্টর ফিজিক্স বুক। আমরা চ্যাপ্টার 3 থেকে শুরু করব। চ্যাপ্টার 3 এর হেডিং হলো ইন্ট্রোডাকশন টু দ্য কোয়ান্টাম থিওরি অফ সলিডস। প্রথমে আমরা আলোচনা করব অ্যালাউড ব্যান্ড এবং ফরবিডেন ব্যান্ড সম্বন্ধে। আমরা কোয়ান্টাম মেকানিক্সে রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন সম্বন্ধে পড়েছি। রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন কি না, এই ফাংশনটা হচ্ছে যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং the electron at a particular distance from the nucleus and shows that electron is not localized at a given radius। অর্থাৎ এই যে ফিগার যেটা PR হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অফ এন আইসোলেটেড হাইড্রোজেন অ্যাটম। এখানে R হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস এবং দেখা যাচ্ছে A0 ডিস্টেন্সে PR এর ভ্যালুটা সব থেকে বেশি, তারপর PR এর ভ্যালুটা আস্তে আস্তে কমে যায়। এইবারে আমরা এনার্জি ব্যান্ড কিভাবে ফর্ম হচ্ছে সেই সম্বন্ধে আলোচনা করব। তো যখন দুটো অ্যাটম খুব কাছাকাছি চলে আসে তখন কি হয় যে তাদের যে ওয়েভ ফাংশন যেটা আছে, ইলেকট্রনের যে ওয়েভ ফাংশন, সেই ওয়েভ ফাংশনটা ওভারল্যাপ করে। তার মানে কি না, দুটো ইলেকট্রন ইন্টারঅ্যাক্ট করবে। This interaction or perturbation results in the discrete quantized energy level splitting into two discrete energy level। অর্থাৎ কিনা এরকম দেখতে হবে যে এইটা যদি একটা ইলেকট্রনের ওয়েভ ফাংশন হয় এবং এটা যদি অপর আরেকটা ইলেকট্রনের ওয়েভ ফাংশন হয়, তাহলে এই দুটো প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন ওভারল্যাপ করছে এবং ওভারল্যাপিং হওয়ার জন্য এদের n=1 যে লেভেল যেটা আছে, অর্থাৎ দুটো অ্যাটমের n=1 লেভেল যেটা আছে সেটা দুটো ডিসক্রিট লেভেলে ভাগ হয়ে যাবে। অর্থাৎ n=1 ইন্টারাকশন হওয়ার আগে যেটা ছিল সেটা দুটো সেপারেট লেভেলে ভাগ হয়ে যাবে। এটাই হচ্ছে যে দুটো অ্যাটম যখন খুব কাছাকাছি আসে তখন ঠিক এইভাবে ওভারল্যাপিংটা হয়। এইবার আমরা যদি ধরে নিই যে একটা সিস্টেমের মধ্যে অনেকগুলো অ্যাটম রয়েছে এবং এই অ্যাটমগুলো আস্তে আস্তে খুব কাছাকাছি চলে আসছে, তাহলে কাছাকাছি চলে এলে কি হবে না, এক্ষেত্রেও আগের মতন, অর্থাৎ দুটো অ্যাটম আমরা যখন কনসিডার করেছিলাম তখন যেভাবে এই যে ডিস্ট্রিবিউশন ফাংশন বা ওয়েভ ফাংশনের ওভারল্যাপিং হয়েছিল, অনেকগুলো অ্যাটম যখন খুব ক্লোজ চলে আসবে তখন তাদের মধ্যে ওভারল্যাপিং হবে। তো আগের ক্ষেত্রে অর্থাৎ দুটো অ্যাটম যখন আমরা কনসিডার করেছিলাম তখন দুটো ডিসক্রিট লেভেল তৈরি হয়েছিল। তাহলে এক্ষেত্রে কি হবে, যখন অনেকগুলো অ্যাটম যখন চলে আসবে তখন এরকম একটা ফিগার আমরা ড্র করতে পারি। এক্স অ্যাক্সিস হচ্ছে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স এবং ওয়াই অ্যাক্সিস হচ্ছে ইলেকট্রনের এনার্জি। তো অ্যাটমগুলো যখন অনেক দূরে ছিল, অর্থাৎ যখন তাদের মধ্যে কোনো ইন্টারাকশন ছিল না, তখন একটা সিঙ্গেল লেভেলে আমরা এটাকে দেখাতে পারি যে এটা একটা সিঙ্গেল লেভেল রয়েছে, অর্থাৎ কোনো রকম ওভারল্যাপিং হয়নি। কিন্তু একটা পার্টিকুলার ডিস্টেন্সের পরে, অর্থাৎ কিনা এই ডিস্টেন্সের পরে ইলেকট্রনের যে ওয়েভ ফাংশন যেগুলো ছিল, ইলেকট্রনের ওয়েভ ফাংশনগুলো ওভারল্যাপ করতে শুরু করেছে এবং একটা এনার্জি ব্যান্ড তৈরি হয়েছে। যখন দুটো অ্যাটম আমরা কনসিডার করেছিলাম তখন দুটো ডিসক্রিট লেভেল ছিল, এরকম দুটো ডিসক্রিট লেভেল, কিন্তু যখন অনেকগুলো অ্যাটম যখন আমরা কনসিডার করব তখন কিন্তু অনেকগুলো লেভেল তৈরি হবে। যে এখানে এটা দেখানো হয়েছে যে অনেকগুলো লেভেল রয়েছে। আর R0 যেটা আছে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স। এখানে কয়েকটা জিনিস মেনশন করতে হবে যে দ্য পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল স্টেটস দ্যাট the joining of atoms to form a system crystal does not alter the total number of quantum states regardless of size. However, since no two electrons can have the same quantum number, the discrete energy must split into a band of energies in order that each electron can occupy a distinct quantum state। অর্থাৎ যখন এই এনার্জি ব্যান্ডটা তৈরি হবে তখন পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালটা ওবে হবে এবং এটা আমরা জানি যে নো টু ইলেকট্রনস ক্যান হ্যাভ দ্য সেম কোয়ান্টাম নাম্বার।
তাই the discrete energy must split into a band of energies in order that each electron can occupy a distinct quantum state, অর্থাৎ কিনা ইলেকট্রনগুলো প্রত্যেকটা এক একটা ডিস্টিংক্ট কোয়ান্টাম স্টেটের মধ্যে থাকবে। এবার এই যে এনার্জি ব্যান্ড যেটা তৈরি হয়েছে, অনেকগুলো অ্যাটম যখন ওভারল্যাপ করেছে তখন একটা এনার্জি ব্যান্ড তৈরি হয়েছে। তো এই এনার্জি ব্যান্ডের উইডথটা আমরা ধরে নিচ্ছি অফ দি অর্ডার অফ 1 ইলেকট্রন ভোল্ট, এবং আমরা ধরে নিচ্ছি যে একটা সিস্টেম আছে যেখানে 10⁻19 1 ইলেকট্রন অ্যাটম রয়েছে। এবার এই 10⁻19 1 ইলেকট্রন অ্যাটমগুলো যখন ওভারল্যাপ করলো তখন 1 ইলেকট্রন ভোল্টের একটা ব্যান্ড তৈরি হলো। এবার পাউলি's এক্সক্লুশন প্রিন্সিপাল যেটা বলছে যে each electron in the system occupies a different energy level, and if the discrete energy states are equidistant, then the energy levels are separated by 10⁻19 ইলেকট্রন ভোল্ট, কারণ 1 ইলেকট্রন ভোল্ট হচ্ছে টোটাল সেপারেশন, তার মধ্যে 10⁻19 1 ইলেকট্রন অ্যাটম রয়েছে, অর্থাৎ এতগুলো ইলেকট্রন রয়েছে। তাহলে প্রত্যেকটা লেভেলের যে সেপারেশন যেটা হবে 10⁻19 ইলেকট্রন ভোল্ট। This energy difference is extremely small, so that for all practical purposes we have a quasi-continuous energy distribution through the allowed energy band. অর্থাৎ এই যে সেপারেশনটা এতটাই কম যে আমরা ধরে নিতে পারি যে এই যে এনার্জি ডিস্ট্রিবিউশন যেটা রয়েছে সেই এনার্জি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে কোয়াসি কন্টিনিউয়াস, অর্থাৎ অলমোস্ট কন্টিনিউয়াস। কারণ কি না, যেহেতু দুটো পার্টিকুলার স্টেটের মধ্যে এনার্জি ডিফারেন্সটা খুবই কম। এবারে আমরা আলোচনা করব যে এমন কিছু অ্যাটম থাকতে পারে যেখানে n=1 লেভেল শুধু নয়, তার জায়গায় হয়তো n=2 লেভেলও আছে, আবার n=3 লেভেল আছে। তো সেই ক্ষেত্রে ওভারল্যাপিংটা কেমন হবে? তো এক্ষেত্রে মনে রাখতে হবে যে যদি n=3 পর্যন্ত যদি লেভেল থাকে, তাহলে অ্যাটমগুলো যখন খুব কাছাকাছি আসবে n=3 লেভেলের ওভারল্যাপিংটা আগে হবে, কারণ সেটা হচ্ছে কি আউটার মোস্ট লেভেল। আগে n=3 লেভেলের ওভারল্যাপিং হবে, তারপর অ্যাটমগুলো আরো যখন কিছুটা কাছাকাছি আসবে তখন n=2 লেভেলের ওভারল্যাপিংটা শুরু হবে। আরো যখন কাছাকাছি যখন আসবে অ্যাটমগুলো তখন n=1 লেভেলের ওভারল্যাপিংটা শুরু হবে। এই যে কনসেপ্টটা এইভাবে ব্যাখ্যা করা যায় ফিগারের সাহায্যে যে n=3 লেভেল, এটার ওভারল্যাপিংটা অনেকটা আগে শুরু হয়েছে। এক্স অ্যাক্সিসটা ইন্টারঅ্যাটমিক ডিসটেন্স, অর্থাৎ ইন্টারঅ্যাটমিক ডিসটেন্সটা যখন এই জায়গায় রয়েছে তখনই এই n=3 এর ওভারল্যাপিংটা শুরু হয়েছে। তখন কিন্তু n=2 লেভেল বা 1 লেভেলের ওভারল্যাপিংটা শুরু হয়নি, কিন্তু যখন ইন্টারঅ্যাটমিক ডিসটেন্সটা আরো কমে গেল তখন n=2 লেভেলের ওভারল্যাপিংটা শুরু হয়ে গেল, এবং আরো যখন অ্যাটমগুলো কাছাকাছি চলে এসেছে তখন n=1 লেভেলের ওভারল্যাপিংটা শুরু হয়েছে। আর ব্যান্ড স্প্লিটিং গুলো আগের মতোই হবে, যেভাবে আমরা এক্সপ্লেন করলাম যে n=1 লেভেলের জন্য যেমন স্প্লিটিং হয়েছে, n=2 এর জন্য তেমনি স্প্লিটিং হবে, n=3 লেভেলের জন্য স্প্লিটিং হবে। কিন্তু রিয়েল সিস্টেম, এটা আমরা যেটা এতক্ষণ ব্যাখ্যা করলাম সেটা কিন্তু একটা আইডিয়ালাইজ সিস্টেমের কথা বলা হয়েছে। রিয়েল ক্রিস্টাল যেমন সিলিকন ক্রিস্টাল, তাদের ক্ষেত্রে এনার্জি ব্যান্ড কিভাবে ফর্ম হয় সেটা কিন্তু একটুখানি কমপ্লিকেটেড। তো একটা সিলিকন অ্যাটমে টোটাল 14টি ইলেকট্রন থাকে। কিভাবে থাকে না, n=1 সেল যেটা রয়েছে এই সেলটাতে দুটো ইলেকট্রন থাকবে, n=2 সেলে টোটাল 8টা ইলেকট্রন আছে, আর n=3 অরবিট যেটা আছে n=3 অরবিটে টোটাল 4টে ইলেকট্রন আছে। এখন n=3 অরবিটটাকে দুটো অরবিটালে আমরা ভাগ করে নিতে পারি, s এবং p। আমরা জানি যে s যে অরবিটাল তাতে দুটো থাকে, 2 allowed levels at same energy, আর p অরবিটাল যেটা আছে p তে কিন্তু টোটাল 6টা allowed লেভেল রয়েছে। কিন্তু 6টা allowed লেভেল থাকলেও সিলিকনের ক্ষেত্রে এই 6টা পুরোটা ফিল্ড আপ হয় না, যেহেতু দুটো ইলেকট্রন আছে। তাহলে p তে দুটো ইলেকট্রন আছে কিন্তু allowed স্টেট হচ্ছে 6টা। তো এইবার সিলিকনের যখন ওভারল্যাপিং যখন হবে তখন এই যে আউটার মোস্ট অরবিটাল, যে আউটার অর্থাৎ n=3 সেল যেটা আছে এই n=3 সেলের ওভারল্যাপিংটা আগে হবে। তো এখানে এই ছবিতে সেই ওভারল্যাপিংটা কিভাবে হয় সেটা দেখানো হয়েছে। তো এটা হচ্ছে 3s, এটা হচ্ছে 3p, অর্থাৎ s এবং p যখন ওভারল্যাপিং হয়নি তখন এই দুটোকে আমরা একটা
স্ট্রেট লাইন হিসেবে দেখাতে পারি, অর্থাৎ ওভারল্যাপিং হয়নি। 3s এ এখানে দেখানো হয়েছে যে 2n স্টেট রয়েছে আর 2n ইলেকট্রন রয়েছে। n কেন না, যেহেতু n নাম্বার অফ অ্যাটম যদি আমরা কনসিডার করি, অ্যাকচুয়ালি দুটো স্টেট পার অ্যাটম, তো n নাম্বার অফ অ্যাটমের ক্ষেত্রে 2n স্টেট হয়ে যাবে এবং 2n ইলেকট্রন হয়ে যাবে। আর 3p এর ক্ষেত্রে কি হবে না, এখানে অ্যালাউড স্টেট হচ্ছে 6n কিন্তু ইলেকট্রন রয়েছে 2n। এটা হচ্ছে ওভারল্যাপিং হওয়ার আগের অবস্থা। এবার যখন অ্যাটম গুলো খুব ক্লোজ চলে আসবে তখন কি হবে না, এরকম একটা জায়গাতে ওভারল্যাপিং শুরু হবে। ঠিক আগের মতো যেভাবে আমরা পড়লাম ওভারল্যাপিং কিভাবে হয়, ওভারল্যাপিং হবে, কিন্তু আরো যখন খুব ক্লোজ যখন হয়ে যাবে তখন কিন্তু এই যে ব্যান্ডটা, এই ব্যান্ডটা দুটো ডিসক্রিট ব্যান্ডে ভাগ হয়ে যাবে এবং এদের মধ্যেকার সেপারেশন যেটা হবে ইজি, এই ইজিটাকে ব্যান্ড গ্যাপ বলা হয়। এই যে ওপরের যে ব্যান্ড যেটা, এই ওপরের ব্যান্ডটাকে বলা হবে কন্ডাকশন ব্যান্ড এবং নিচের যে ব্যান্ড যেটা আছে, নিচের ব্যান্ডটাকে ভ্যালেন্স ব্যান্ড বলা হবে। তো এইখানে টোটাল স্টেট কত ছিল না, এইখানে 3p এর জন্য 6n স্টেট ছিল আর 3s এর জন্য 2n স্টেট ছিল, অর্থাৎ আমার মোট অ্যালাউড স্টেট হয়ে গেছে 6n প্লাস 2n অর্থাৎ 8n। তো এই জায়গাতে যখন খুব ক্লোজ যখন হয়ে যাবে, যখন দুটো ব্যান্ডে তারা ভাগ হয়ে যাবে, তখন 4n স্টেট উপরে থাকবে, 4n স্টেট নিচে থাকবে এবং দেখা যাচ্ছে যে নিচে যে 4n স্টেট আছে তার মধ্যেই 4n ইলেকট্রন আছে, অর্থাৎ আউটার মোস্ট অরবিটের যে 4টে ইলেকট্রন সেটা কিন্তু নিচেই থাকবে, অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ডে থাকবে। এটা কখন থাকবে না, t ইকুয়াল টু 0 কেলভিন। এই ছবিটা যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে t ইকুয়াল টু 0 কেলভিনের জন্য। সেখানে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে সবকটা ইলেকট্রন রয়েছে এবং কন্ডাকশন ব্যান্ড সেখানে 0 ইলেকট্রন রয়েছে। এটা হচ্ছে যে স্প্লিটিং অফ দ্য সিলিকন অ্যাটম। এইবারে আমরা যেটা আলোচনা করব ক্রোনিং পেনি মডেল। ক্রোনিং পেনি মডেলের যে ডেরিভেশন যেটা, সেই ডেরিভেশনটা আমরা এখানে আলোচনা করছি না। আমরা এখানে জাস্ট ক্রোনিং পেনি মডেলের যে রেজাল্ট যেটা আছে সেই রেজাল্টটা সম্বন্ধে আলোচনা করছি। কয়েকটা জিনিস বলা যেতে পারে যে এখানে আমরা যখন ওই শ্রোডিঞ্জার ইকুয়েশনটা নিয়ে আলোচনা করছি, তো তার যে সলিউশন যেটা সেটা দেখতে অনেকটা এরকমের হয়, সাই এক্স টি ইকুয়াল টু ইউ এক্স ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস ই বাই এইচ কাট ইন্টু টি। এটা হচ্ছে একটা ট্রাভেলিং ওয়েভ সলিউশন এবং এখানে কে বলে যে প্যারামিটার যেটা আছে সেটা হচ্ছে ওয়েভ নাম্বার। আর এই যে শ্রোডিঞ্জার ইকুয়েশন যেটা রয়েছে এখানে আলফা স্কোয়ার বলে একটা প্যারামিটার ইউজ করা হয়েছে, সেই আলফা স্কোয়ার মানে হচ্ছে 2me বাই এইচ কাট স্কোয়ার। এটা হচ্ছে আলফা স্কোয়ারের ভ্যালু। এইবার এটাকে আস্তে আস্তে সিম্পলিফাই করতে করতে আমরা আলটিমেটলি এরকম একটা ইকুয়েশন পাবো, এম ভি জিরো বি এ বাই এইচ কাট স্কোয়ার সাইন আলফা এ বাই আলফা এ প্লাস কস আলফা ইকুয়াল টু কস কে। এই ইকুয়েশনের এই যে টার্ম যেটা রয়েছে, ফার্স্ট টার্ম যেটা, সেটাকে আমরা পি প্রাইম ধরে নিয়েছি, অর্থাৎ পি প্রাইম মানে কি না, পি প্রাইম মানে হচ্ছে এম ভি জিরো বি এ বাই এইচ কাট স্কোয়ার। তাহলে এই ইকুয়েশনটাকে আবার ফার্দার সিম্পলিফাই করে পি প্রাইম সাইন আলফা এ বাই আলফা এ প্লাস কস আলফা ইকুয়াল টু কস কে, এরকম একটা ইকুয়েশন আলটিমেটলি ক্রোনিং পেনি মডেল থেকে পাওয়া যায়। এখানে যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে ইকুয়েশনটা আমরা আলটিমেটলি যেটা পাচ্ছি, অর্থাৎ এই ইকুয়েশনটা, এটা আমাদেরকে কি দিচ্ছে, দিস গিভস এ রিলেশন বিটুইন দ্য প্যারামিটার কে, টোটাল এনার্জি ই অ্যান্ড দ্য পোটেনশিয়াল ব্যারিয়ার বি ভি জিরো। অর্থাৎ কতগুলো প্যারামিটারের মধ্যে আমরা ইন্টার রিলেশন পাচ্ছি। কি কি প্যারামিটার, একটা হচ্ছে ওয়েভ নাম্বার কে, একটা হচ্ছে ইলেকট্রনের যেটা টোটাল এনার্জি ই, আর একটা হচ্ছে পোটেনশিয়াল ব্যারিয়ার বি ভি জিরো। We may note that equation 3.24 অর্থাৎ এই ইকুয়েশনটা is not a solution of Schrodinger wave equation but gives the conditions for which Schrodinger wave equation will have a solution. এটা খুব ইম্পর্টেন্ট লাইন, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই ইকুয়েশনটা কিন্তু Schrodinger ইকুয়েশনের সলিউশন না। এই ইকুয়েশনটা হচ্ছে যে একটা কন্ডিশন, যে কন্ডিশনের জন্য আমরা Schrodinger wave equationের একটা সলিউশন পাবো। এই ইকুয়েশন হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইকুয়েশন এবং আমরা স্টেপ বাই স্টেপ এই ইকুয়েশনটা সম্বন্ধে আলোচনা করছি। প্রথমে আমরা ধরে নিচ্ছি যে ভি জিরো সমান হচ্ছে 0। ইন দিস কেস পি প্রাইম সমান 0, কেননা পি প্রাইম সমান হচ্ছে এম ভি জিরো বি এ বাই এইচ কাট স্কোয়ার, হুইচ করেসপন্ড টু এ ফ্রি পার্টিকেল। ফ্রি পার্টিকেল কেন, তার কারণটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 0, তাহলে এটা একটা ফ্রি পার্টিকেল হবে। তাহলে পি প্রাইম সমান যদি 0 হয় এই ইকুয়েশনে পি প্রাইম সমান 0 হলে আমরা বলতে পারি যে cos আলফা সমান হচ্ছে cos কে অথবা আলফা সমান হচ্ছে কে।
এইবার আলফা মানে কি? আলফা হচ্ছে রুট ওভার অফ 2mv বাই e স্কয়ার স্কয়ার, এটা আমরা আগেই আলোচনা করেছি। ই এর মান যদি আমরা হাফ এমভি স্কয়ার বসাই তাহলে আমরা পাবো পি বাই e স্কয়ার। কিন্তু আমরা জাস্ট আগেই বললাম যে আলফা সমান হচ্ছে কে, তাহলে আলফা সমান যদি কে যদি হয় তাহলে নিশ্চয়ই পি বাই e স্কয়ার সমান হবে কে। The constant of motion parameter k is related to the particle momentum for the free electron, অর্থাৎ কিনা এই যে কে বলে যে কনস্ট্যান্ট যেটা ছিল সেটা হচ্ছে পার্টিকুলার মোমেন্টামের সঙ্গে সম্পর্কিত। এবং কিভাবে এদের সম্পর্কটা, যে পি সমান হচ্ছে কে স্কয়ার। দ্য প্যারামিটার কে ইজ অলসো রেফার টু অ্যাজ এ ওয়েভ নাম্বার, এটা আমরা আগেই জানি। তো পি সমান যদি কে স্কয়ার যদি হয় তাহলে এনার্জিকে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারবো যে ই ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m ইকুয়াল টু কে স্কয়ার e স্কয়ার স্কয়ার বাই 2m। তাহলে ই এর সঙ্গে কে এর যে রিলেশনশিপ সেটা কিন্তু প্যারাবোলিক রিলেশনশিপ। এইটা মনে রাখতে হবে আমাদের, যে ই এবং কে এদের মধ্যে যে রিলেশন যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে একটা প্যারাবোলা দিচ্ছে। এইবার আমরা একটু আগে যে ইকুয়েশনটা সম্বন্ধে আলোচনা করছিলাম, অর্থাৎ ক্রনিগ-পেনি মডেল থেকে যে ইকুয়েশনটা আমরা ডিরাইভ করেছি, এটার যে পুরো যে লেফট হ্যান্ড সাইডটা আছে, এই লেফট হ্যান্ড সাইডটা যেহেতু আলফা এর একটা ফাংশন, এই স্ট্রাকচারটা দেখলেই বোঝা যাবে যে পি প্রাইম সাইন আলফা এ বাই আলফা এ প্লাস কস আলফা এ। তাহলে পুরো লেফট হ্যান্ড সাইডটাকে আমরা এফ অফ আলফা এ বলতে পারি। তাহলে এফ অফ আলফা এ সমান কি না, রাইট হ্যান্ড সাইডটা ছিল কস কে, তাহলে এফ অফ আলফা এ সমান হবে কস অফ কে এ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই যে ফাংশন যে এফ অফ আলফা এ, সেটা কিন্তু তার যে ভ্যালুটা সেটা +1 এবং -1 এর মধ্যে বাউন্ডেড হবে। কেন কি, cos থিটার যে ভ্যালু সেটা +1 এবং -1 এর মধ্যে বাউন্ডেড হয়। তাহলে নিশ্চয়ই এফ অফ আলফা এর যে ভ্যালুটা যেটা হবে সেটা +1 এবং -1 এই দুটোর মধ্যে বাউন্ডেড হবে। তাহলে এই এফ অফ আলফা এ এই যে প্যারামিটার যেটা, সেটাকে আমরা গ্রাফিক্যালি প্লট করতে পারি। এফ অফ আলফা এ বেসিক্যালি দুটো টার্মের সাম, এইটা হচ্ছে ফার্স্ট টার্ম এবং এটা হচ্ছে সেকেন্ড টার্ম। তাহলে আমরা ফার্স্ট টার্মটাকে এইভাবে প্লট করতে পারি, ফার্স্ট টার্ম ভার্সেস আলফা এ এবং সেকেন্ড টার্ম ভার্সেস আলফা এ। এইবার এই দুটো টার্মকে আমরা যদি ওভারল্যাপ যদি করি তাহলে আলটিমেটলি এফ অফ আলফা এর যে কার্ভ যেটা, সেই কার্ভটা জেনারেট হবে। কিন্তু আমরা একটু আগে আলোচনা করেছি যে এফ অফ আলফা এর যে ভ্যালুটা সেটা কিন্তু +1 এবং -1 এর মধ্যেই বাউন্ডেড হবে। তাহলে আমরা দুটো লাইন ড্র করে নিলাম, এই লাইনটা হচ্ছে +1 এর লাইন এবং এই লাইনটা হচ্ছে -1 এর লাইন। তাহলে এই যে ফাংশন যেটা, এই ফাংশনটা যদিও পুরো গ্রাফটা এরকম, কিন্তু আলটিমেটলি যেহেতু cos থিটার ভ্যালুটা +1 এবং -1 এর মধ্যে বাউন্ডেড, সুতরাং অ্যাকচুয়াল ভ্যালুজ অফ এফ অফ আলফা এ কিন্তু এই +1 এবং -1 এই রিজিয়নটার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে। এইবার দেখে নেওয়া যাক, এই যে ওয়াই অ্যাক্সিসটা এটা হচ্ছে আলফা এ, এই পয়েন্টটা হচ্ছে পাই, অর্থাৎ এখানে আলফা এর ভ্যালুটা হচ্ছে পাই। আবার এই পয়েন্টটা যেমন 2 পাই, অর্থাৎ এখানে আলফা এর ভ্যালুটা 2 পাই। ঠিক একইভাবে এটা হচ্ছে আলফা এ সমান 3 পাই, এই পয়েন্টটা হচ্ছে আলফা এ সমান হচ্ছে 4 পাই, এইভাবে। এইবারে এই যে কার্ভ যেটা আছে ঠিক এই পয়েন্টটাতে এফ অফ আলফা এ সমান হচ্ছে কত না +1। তো +1 যদি হয় তাহলে কে সমান 0 হবে, কারণ কি এফ অফ আলফা এ সমান কত, cos কে, অর্থাৎ cos থিটা। এবারে cos থিটার ভ্যালুটা +1 কখনো হতে পারে, 0 এর জন্য প্রথমে হবে, তারপরে 2 পাই এর জন্য হবে, তারপরে 4 পাই এর জন্য হবে, ঠিক এইভাবে হবে। তাহলে প্রথম যে পয়েন্ট যেটা, এই পয়েন্টটা নিশ্চয়ই কে সমান হচ্ছে 0, কে সমান 0 এর জন্য cos কে এর ভ্যালু হচ্ছে +1। আবার এই যে পয়েন্ট যেটা আছে, নিচের পয়েন্ট যেটা আছে, এই নিচের পয়েন্ট হচ্ছে -1। তাহলে -1 যদি হয় তাহলে ঠিক এই যে জায়গা যেটা আছে, এই জায়গাটাতে কিন্তু কে এর যে ভ্যালুটা পাই হবে, কারণ গ্রাফটা ঠিক এইভাবে এসেছে। এই পয়েন্টে ছিল cos থিটার ভ্যালুটা +1, আবার যখন এরকম জায়গায় যখন চলে আসবে ঠিক এই জায়গাটাতে, এখানে কিন্তু কে সমান পাই হবে। আবার ধরা যাক এই যে রিজিয়ন যেটা, এই রিজিয়নটা কিন্তু অ্যালাউড নয়। কেন অ্যালাউড নয়, কারণ এই রিজিয়নটাতে এই যে এফ অফ আলফা এর যে ভ্যালুটা সেটা -1 এর থেকে নিচে নেমে যাচ্ছে। তাহলে এই যে রিজিয়নটা এটা কিন্তু অ্যালাউড রিজিয়ন নয়। আবার ঠিক এইখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু অ্যালাউড রিজিয়ন। তো এই জায়গাটাতে কে এর ভ্যালুটা পাই হবে, আবার এই জায়গাটাতেও কে এর ভ্যালুটা পাই হবে। আমাদের হয়তো একটু কনফিউশন হতে পারে যে এই দুটো জায়গাতেই কে সমান পাই লেখা হয়েছে কেন।
তার কারণটা হচ্ছে এটাই যে এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু -1 এর লাইন। তাই এই দুটো পয়েন্টই কিন্তু কে ইকুয়াল টু পাই কে ডিনোট করবে। আবার যেমন ধরা যাক এই দুটো পয়েন্ট যদি হয়, তাহলে এই দুটো পয়েন্টই কিন্তু +1 লাইনে আছে, তাহলে এই দুটো পয়েন্টই কিন্তু কে ইকুয়াল টু 2 পাই ডিনোট করবে। আবার এই দুটো পয়েন্ট কে ইকুয়াল টু 3 পাই ডিনোট করবে। ঠিক এইভাবে চলতে থাকবে। তাহলে আমরা যদি গ্রাফের এই পোর্শন থেকে এই পোর্শনটুকু দেখি, তাহলে দেখা যাবে যে এই পোর্শনে ছিল কে সমান 0, আবার এখানে কে সমান পাই হয়েছে। তাহলে এই যে জোনটা, এই জোনটা হচ্ছে একটা অ্যালাউড জোন, এই জন্য এটাকে একটা শেডিং করা হয়েছে। আবার ধরা যাক যে গ্রাফের এই পোর্শন থেকে এই পোর্শন, এটা হচ্ছে অ্যালাউড পোর্শন। অ্যালাউড পোর্শন যদি হয়, তাহলে এই পয়েন্টে কে সমান পাই আছে, আবার এই পয়েন্টে কে সমান হচ্ছে 2 পাই আছে। তাহলে এই পোর্শন হচ্ছে একটা অ্যালাউড পোর্শন, কিন্তু এই জায়গাটা কিন্তু নট অ্যালাউড পোর্শন। আবার এই পয়েন্টটা হচ্ছে অ্যালাউড পোর্শন, এবং এখানে কে এর ভ্যালুটা ছিল 2 পাই, এখানে কে এর ভ্যালুটা হচ্ছে 3 পাই। তাহলে এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ অ্যালাউড পয়েন্ট, অ্যালাউড জোন পাচ্ছি এবং কিছু কিছু ফরবিডেন জোন পাচ্ছি। তাহলে এইভাবে আমরা এফ অফ আলফা এ ভার্সাস আলফা এ এইটার একটা গ্রাফ আমরা ড্র করতে পারি। কিন্তু আমরা জানি যে আলফা এবং এনার্জি এরা কিন্তু ইন্টার রিলেটেড। কারণ কি, আলফা স্কোয়ার ইকুয়াল টু 2me বাই এইচ কার স্কোয়ার। তাহলে এই যে প্লট যেটা আছে, এই প্লট থেকে কিন্তু আমরা ই ভার্সাস কে প্লটটাকেও জেনারেট করতে পারি। কেন কি, আলফা এবং ই এরা দুজন হচ্ছে ইন্টার রিলেটেড। তাহলে এই যে গ্রাফটা, এই গ্রাফটা থেকে কিন্তু আমরা ই ভার্সেস কে এর যে ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামটাকে জেনারেট করতে পারবো। তো এই যে ডায়াগ্রাম যেটা জেনারেটেড হবে, সেটা দেখতে ঠিক এইরকম হবে। যেমন আগের গ্রাফটাতে কিছু অ্যালাউড জোন, ফরবিডেন জোন ছিল, ই ভার্সেস কে এর গ্রাফও আমরা ঠিক একইভাবে অ্যালাউড জোন এবং ফরবিডেন জোন পাবো। কিরকম, ধরা যাক এই যে পোর্শন যেটা, এই পোর্শনটা হচ্ছে অ্যালাউড পোর্শন। আবার এইখান থেকে এই যে পোর্শন যেটা আছে নট অ্যালাউড পোর্শন, ফরবিডেন পোর্শন। আবার এই যে পোর্শন যেটা হচ্ছে অ্যালাউড পোর্শন, আবার এইখান থেকে এটা হচ্ছে ফরবিডেন পোর্শন, আবার এইখান থেকে এটা হচ্ছে অ্যালাউড পোর্শন। ঠিক এইভাবে এনার্জি ব্যান্ড যেটা আছে, কিছু কিছু ব্যান্ড পাবো আমরা অ্যালাউড এনার্জি ব্যান্ড, আর কিছু কিছু আমরা পাচ্ছি ফরবিডেন এনার্জি ব্যান্ড। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে cos k ইকুয়াল টু cos অফ k প্লাস 2n পাই ইকুয়াল টু cos k মাইনাস 2n পাই। এটার মিনিং যেটা হচ্ছে যে এই যে 3.9 এর যে ফিগার যেটা আছে, অর্থাৎ এই যে ফিগার যেটা, এই ফিগারটাকে কোন একটা পার্টকে যদি 2 পাই ডিসপ্লেস যদি করা হয়, তাহলে কার্ভটার খুব একটা কোনো চেঞ্জ হবে না। এখানে সেটা দেখানো হয়েছে যে এই পোর্শনটাকে যদি এইখানে আনা হয়, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে শিফটিংটা হচ্ছে 2 পাই। এই 2 পাই শিফটে কার্ভের নেচারের কোনো চেঞ্জ হয় না। এই কারণে এই যে পুরো কার্ভটাকে এইভাবে ড্র করা যায়। ড্র করা যায় বলতে এই পোর্শনটাকে এখানে রাখা হয়েছে এই জায়গাটাতে, আবার মাঝখানে এটা যেটা ছিল সেটা এখানে রাখা হয়েছে, আবার এই জোনে যেটা এরকম ভাবে আছে সেই পোর্শনটাকে এখানে রাখা হয়েছে। তো বেসিক্যালি এখানে যেটা করা হয়েছে যে যদিও এটা নট অ্যালাউড জোন, কিন্তু এই পোর্শনটাকে এখানে আনা হয়েছে। এইভাবে আমরা একটা রিডিউসড কে স্পেস ডায়াগ্রাম পাই, অর্থাৎ এই ডায়াগ্রাম এবং এই ডায়াগ্রামের মধ্যে বেসিক্যালি কোনো তফাৎ নেই। তবে এই ডায়াগ্রামটাকে যেটা বলা হয় যে রিডিউসড কে স্পেস ডায়াগ্রাম। এইবারে আমরা আলোচনা করব যে সিলিকনের মধ্যে কন্ডাকশনটা হচ্ছে কিভাবে। এটা হচ্ছে একটা সিলিকন অ্যাটমের ফিগার। এগুলো হচ্ছে একটা কোভ্যালেন্ট বন্ড। এবার আমরা যদি একটা টেম্পারেচার যদি দিই, তাহলে কি হতে পারে যে বন্ড ব্রেকিং হতে পারে, অর্থাৎ এখানে যে কোভ্যালেন্ট বন্ড যেটা আছে সেটা ব্রেক করেছে এবং ইলেকট্রনটা এই জায়গা থেকে এই জায়গায় চলে গেছে। তাহলে এখানে কি হবে না, এখানে একটা হোল ক্রিয়েট হবে বা এখানে একটা পজিটিভ চার্জ থাকবে। আর আমরা কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড সম্বন্ধে আমরা আগেই আলোচনা করেছি। তো বেসিক্যালি আমরা যখন কোনো টেম্পারেচার যখন দেব, তখন ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রন সেটা রিমুভ হয়ে এই কন্ডাকশন ব্যান্ডে চলে আসবে, এবং কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড এদের মাঝে যে এনার্জি গ্যাপ যেটা আছে ইজি, সেটাকে আমরা যেটা বলছি সেটা হচ্ছে ব্যান্ড গ্যাপ। এইবারে এই ডায়াগ্রামটা একবার দেখে নেওয়া যাক। এটা কি না, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড, এই দুটোকে ইকে ডায়াগ্রামের আকারে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এই যে ব্যান্ড যেটা, এটা হচ্ছে কিন্তু কন্ডাকশন ব্যান্ড এবং নিচের ব্যান্ডটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। এই ফিগারটা টি ইকুয়াল টু 0 কেলভিনের জন্য ড্র করা হয়েছে, এবং এখানে এই যে ব্লু লাইন বা ব্লু ডট যেগুলো আছে সেগুলো হচ্ছে ইলেকট্রন। এটার মিনিংটা হচ্ছে যে টি ইকুয়াল টু 0 কেলভিনে এই ভ্যালেন্স ব্যান্ডটা পুরোটা ফিল্ড আপ থাকবে এবং কন্ডাকশন ব্যান্ডটা পুরোটা এমটি আছে।
কিন্তু আমরা যখন কোনো টেম্পারেচার দেবো অর্থাৎ T গ্রেটার দেন 0 কেলভিন, তখন এইখান থেকে কিছু ইলেকট্রন এরকম জায়গাতে চলে গেছে। এখানে আমরা ব্লু ডট দিয়েছি এবং এই জায়গায় আমরা হোয়াইট ডট দিয়ে বোঝাতে চেয়েছি যে সেখানে কিছু ইলেকট্রনের ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে। ড্রিফট কারেন্ট কাকে বলে আমরা জানি যে কারেন্ট ডেন্সিটি J is equal to Q into N into VD, যেখানে VD হচ্ছে ড্রিফট ভেলোসিটি। এন্ড কারেন্ট ডেন্সিটিকে এভাবেও প্রকাশ করা যায় যে J equal to Q into sum of VI. A net drift of electrons in the conduction band will give rise to a current, অর্থাৎ কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ইলেকট্রনের যে ড্রিফট হয় সেটা একটা কারেন্ট জেনারেট করে। Electron distribution in the conduction band as shown in figure 3.14b is an even function of k when no external force is applied, অর্থাৎ যখন কোনো এক্সটার্নাল ফোর্স নেই তখন ইলেকট্রন ডিস্ট্রিবিউশন যেটা হবে সেটা ইভেন ফাংশন অফ কে হবে। এই ছবিটা আরেকবার আমরা দেখে নিই যে এখানে যেটা দেখানো হয়েছে যে কন্ডাকশন ব্যান্ডের ক্ষেত্রে এই যে ইলেকট্রনের ডিস্ট্রিবিউশনটা হচ্ছে সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, অর্থাৎ বলা হয়েছে যে electron distribution is an even function of k, symmetric distribution. There are as many electrons with a plus k value as there are with a minus k value. The net drift current density due to these electrons is 0. This result is certainly expected since there is no externally applied force, অর্থাৎ যখন কিনা কোনো অ্যাপ্লাইড ফোর্স নেই তখন যতগুলো ইলেকট্রন থাকবে প্লাস কে ভ্যালু ঠিক ততগুলো মাইনাস কে ভ্যালু থাকবে। কিন্তু আমরা যদি কোনো ফোর্স দিই তাহলে কি হবে, পার্টিকেল মুভ করবে এবং এনার্জি গেইন করবে। যদি ইলেকট্রিক ফিল্ড যদি হয় তাহলে D equal to F dx equal to FV dt হবে। If an external force is applied to the electrons in the conduction band, there are empty energy states into which the electrons can move. Therefore, because of the external force, electrons gain energy and a net momentum. তখন কি হবে যে ইলেকট্রনের যে ডিস্ট্রিবিউশনটা কিন্তু আর সিমেট্রিক ডিস্ট্রিবিউশন থাকবে না। এখানে দেখা যাচ্ছে যে কিছু বেশি ইলেকট্রন রয়েছে, এখানে কম ইলেকট্রন রয়েছে, অর্থাৎ অ্যাসিমেট্রিক ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন হয়েছে। এটা কেন হয়েছে না এক্সটার্নাল ফোর্স দেওয়ার জন্য এই ঘটনাটা ঘটেছে। আমরা ইন জেনারেল কারেন্ট ডেন্সিটিকে এভাবে প্রকাশ করতে পারি, যদি ইলেকট্রন যদি কনসিডার করি তাহলে J equal to minus E into sum of VI। তো এই ইকুয়েশনটা থেকে যেটা বলা হচ্ছে যে কারেন্ট ডেন্সিটি ইজ এ ফাংশন অফ ইলেকট্রন ভেলোসিটি, দ্যাট ইজ দ্য কারেন্ট ইজ রিলেটেড টু হাউ ওয়েল দ্য ইলেকট্রন ক্যান মুভ ইন দ্য ক্রিস্টাল, অর্থাৎ ইলেকট্রন যত বেশি মুভ করতে পারবে ভালোভাবে তত কারেন্ট ডেন্সিটি বাড়তে থাকবে। এইবারে আমরা ইলেকট্রনের এফেক্টিভ মাস সম্বন্ধে আলোচনা করব। আমরা যদি একটা বাইরে থেকে কোনো যদি ফোর্স দিই যেটা হচ্ছে F টোটাল, সেই F টোটালটা হবে F এক্সটার্নাল প্লাস F ইন্টারনাল ইকুয়াল টু M ইন্টু A। এখানে F এক্সটার্নাল F EXT মানে হচ্ছে এক্সটার্নাল ফোর্স, আর F ENT যেটা আছে INT যেটা আছে সেটা হচ্ছে ইন্টারনাল ফোর্স। ইন্টারনাল ফোর্সটা কেন আসছে, যেহেতু একটা ক্রিস্টালের মধ্যে কিছু পজিটিভলি চার্জ আয়ন থাকবে এবং কিছু নেগেটিভলি চার্জ ইলেকট্রন থাকবে, এগুলোর মধ্যে ইন্টারেকশন হওয়ার ফলে একটা ইন্টারনাল ফোর্স তৈরি হবে যেটাকে আমরা F ইন্টারনাল বলছি। এইবারে আমরা যে ইন্টারনাল ফোর্স যেটা বলছি এই ইন্টারনাল ফোর্সের অ্যাসেসমেন্টটা করাটা খুব ডিফিকাল্ট, তাই সেই জন্য যেটা আমরা ইন জেনারেল যেটা বলে থাকি যে F এক্সটার্নাল ইকুয়াল টু M স্টার ইন্টু A। এটার বলাটার মানাটা হচ্ছে এরকম যে ইন্টারনাল F ইন্টারনাল এই যে টার্ম যেটা সেটাকে আমরা এই M এর মধ্যে ইনক্লুড করে দিলাম। The parameter M star called the effective mass takes into account the particle mass and also takes into account the effect of internal forces, অর্থাৎ M এর মধ্যে পার্টিকেলের মাসটা ইনক্লুড করা আছে এবং সেই সঙ্গে যে ইন্টারনাল ফোর্স যেটা আছে সেটাও কিন্তু ইনক্লুড করা আছে। তাহলে এই যে ইকুয়েশন যেটা আছে এই ইকুয়েশনটাকে এইভাবে ডিনোট করা যায় যে F external equal to M star into A, যেখানে M star কে বলা হচ্ছে এফেক্টিভ মাস। এইবারে E এর সঙ্গে আমরা k এর একটা রিলেশনশিপ আগে ডিরাইভ করেছি যে E equal to হচ্ছে h কাট স্কয়ার k স্কয়ার বাই 2m। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ অফ E উইথ রেসপেক্ট টু k হবে h কাট p বাই m, এবং এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে একটু সিম্পলিফাই করতে পারি যে 1 বাই h কাট dE বাই dk ইকুয়াল টু p বাই m ইকুয়াল টু v। এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ অফ E উইথ রেসপেক্ট টু k, এবং এটা আলটিমেটলি কি দিচ্ছে না ভেলোসিটি দিচ্ছে। কিন্তু আমরা যদি সেকেন্ড ডেরিভেটিভ যদি নিই তাহলে d স্কয়ার e বাই dk স্কয়ার ইকুয়াল টু h কাট স্কয়ার বাই m হবে। এটাকে আমরা এইভাবে একটু সিম্পলিফাই করতে পারি যে 1 বাই h কাট স্কয়ার d স্কয়ার e বাই dk স্কয়ার ইকুয়াল টু 1 বাই m।
তাহলে কি দেখা যাচ্ছে যে the second derivative of E with respect to K is inversely proportional to the mass of the particle. এইবারে আমরা জানি যে নিউটনের ল থেকে যে F সমান হচ্ছে m into A is equal to minus E into E, অর্থাৎ A equal to minus small e into capital E by m। এখানে E টা হচ্ছে applied electric field. The motion of the free electron is in the opposite direction to the applied electric field because of the negative charge, এটা আমাদের জানা আছে। এইবার আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ইলেকট্রনের যে কন্ডাকশন কিভাবে হচ্ছে সেটা আমরা দেখতে চাইছি। তো এখানে আমরা এই যে 3.16 যেটা আছে 3.16 এর ফিগারটা আমরা এখানে দেখছি, এটা হচ্ছে দ্য কন্ডাকশন ব্যান্ড ইন রিডিউসড কে স্পেস। এইবারে এটা কিন্তু একটা ক্রিস্টালের জন্য এই ফিগারটা আছে। যদি এটা ফ্রি পার্টিকেল হতো তাহলে এই যে কার্ভটা এটা পিওরলি একটা প্যারাবোলা হতো, কিন্তু যেহেতু এটা ফ্রি পার্টিকেল নয়, আমরা একটা ক্রিস্টাল সম্বন্ধে আলোচনা করছি, আমরা একটা প্যারাবোলিক অ্যাপ্রক্সিমেশন করতে পারি। ওই জন্য এখানে লেখা রয়েছে যে প্যারাবোলিক অ্যাপ্রক্সিমেশন, কিন্তু এটা পিওর প্যারাবোলা নয়। তো এই যে কার্ভ যেটা, এই কার্ভের ইকুয়েশনটা ঠিক কি রকমের হবে, এই যে লোয়ার পোর্শনটাকে আমরা বলছি ইসি, অর্থাৎ এনার্জি অফ দ্য কন্ডাকশন ব্যান্ড, ইসি এই লোয়ার মোস্ট পোর্শনটা। তাহলে এই কার্ভের এক্সপ্রেশনটা এরকম হবে যে ই মাইনাস ইসি ইকুয়াল টু সি1 ইন্টু কে স্কোয়ার, যেখানে সি1 হচ্ছে কি একটা কনস্ট্যান্ট। এইবার আমরা এটা ডেরিভেটিভ করতে পারি। ডেরিভেটিভ করে আমরা যেটা পাবো যে ডি স্কোয়ার ই বাই ডিকে স্কোয়ার পাবো, ঠিক তারপর 1 বাই এইচ কাট স্কোয়ার ডি স্কোয়ার ই বাই ডিকে স্কোয়ার আমরা বার করবো। আলটিমেটলি আমরা এই ইকুয়েশনটা আমরা পাবো যে 1 বাই এইচ কাট স্কোয়ার ডি স্কোয়ার ই বাই ডিকে স্কোয়ার ইকুয়াল টু 2 সি1 বাই এইচ কাট স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এম স্টার। এখানে এম স্টার হচ্ছে এফেক্টিভ মাস, আর এই যে সি1 যে কনস্ট্যান্ট যেটা আছে, সি1 হচ্ছে গ্রেটার দেন 0, সি1 গ্রেটার দেন 0 হওয়ার জন্য এই যে এম স্টারের যে ভ্যালু যেটা হবে, এই এম স্টারের ভ্যালুটাও কিন্তু গ্রেটার দেন 0 হবে। আর আমরা একটু আগে আমরা দেখেছি যে অ্যাক্সেলারেশন a ইকুয়াল টু মাইনাস স্মল ই ইন্টু ক্যাপিটাল ই বাই এম হয়। আমরা ইন টার্মস অফ এফেক্টিভ মাসে এই এম স্টারটাকে এম এন স্টার বলছি, যেটা ইলেকট্রনের জন্য ভ্যালিড। এরপরে আমরা কনসেপ্ট অফ হোল এই সম্বন্ধে আমরা আলোচনা করব। তার আগে আমরা এই ফিগারটা একবার দেখে নিই। এই ফিগারে যেটা বলা হয়েছে যে এইখানে একটা ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ ইলেকট্রনটাকে কোনো এনার্জি দেওয়ার জন্য ইলেকট্রন বেরিয়ে গেছে, ইলেকট্রনটা বেরিয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে। এইবার এখানে যেহেতু একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে, তাই জন্য এখানের যে কোভ্যালেন্ট বন্ড যেটা আছে, এখানের কোভ্যালেন্ট বন্ডটা ব্রেক করে একটা ইলেকট্রন এখানে যেতে পারে। এইবার ইলেকট্রনটা যখন এইখানে চলে যাবে তখন এখানে আবার আরেকটা ভ্যাকেন্সি ক্রিয়েট হবে, যেটা এই ফিগারে দেখানো হয়েছে। আবার ঠিক একইভাবে এইখানের একটা ইলেকট্রন এই ভ্যাকেন্সিটা ফিল আপ করবে। তাহলে এখানে এই ভ্যাকেন্সিটা ফিল আপ হয়ে গিয়ে যে জায়গা থেকে ইলেকট্রনটা বেরিয়েছিল সেখানে কিন্তু আবার একটা হোল তৈরি হয়ে যাবে। তাহলে ইলেকট্রনের ফ্লো যেমন এখানে হচ্ছে, ঠিক একইভাবে আমরা ধরে নিতে পারি যে এখানে একটা পজিটিভ চার্জ বা হোলেরও ফ্লো হচ্ছে। এটাই হচ্ছে হোলের একটা কনসেপ্ট, অর্থাৎ যেমন ইলেকট্রনের ভ্যাকেন্সি ঠিক যেমন যেমন ভাবে তৈরি হবে, ঠিক তেমনই ভাবে হোলের একটা ফ্লো হবে। এখন আমরা যদি একটা ভ্যালেন্স ব্যান্ড সম্বন্ধে আলোচনা করি, সেই ভ্যালেন্স ব্যান্ডের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে কারেন্ট ডেনসিটি J ইজ ইকুয়াল টু মাইনাস ই ইন্টু সাম অফ ভিআই, যেখানে আই হচ্ছে ফিল্ড স্টেটের জন্য। This summation is inconvenient since it extends over a nearly full valence band and takes into account a very large number of states. তাই এই ইকুয়েশনটাকে আমরা এইভাবেও প্রকাশ করতে পারি যে যেটা ফিল্ড যেটা ছিল সেটা আমরা লিখলাম টোটাল মাইনাস ই ইন্টু সাম অফ ভিআই টোটাল প্লাস ই সাম অফ ভিআই এমটি, অর্থাৎ অ্যাকচুয়ালি এমটি স্টেটটাকে মাইনাস করা হয়েছে, কিন্তু আগে যেহেতু একটা মাইনাস সাইন ছিল সেই জন্য এটা প্লাস হয়ে গেছে, অর্থাৎ টোটাল স্টেট মাইনাস এমটি স্টেট করলে এই ফিল্ড স্টেটটা আসবে। এবার ভেলোসিটির এই এক্সপ্রেশনটা আমরা অলরেডি জানি। তো ইফ উই কনসিডার এ ব্যান্ড দ্যাট ইজ টোটালি ফুল, অর্থাৎ এমন একটা ব্যান্ড আমরা কনসিডার করছি যে ভ্যালেন্স ব্যান্ড যেটা হচ্ছে টোটালি ফুল, all available states are occupied by electrons. The individual electrons can be thought of as moving with a velocity as given by this equation, এটা আমরা অলরেডি ডিরাইভ করেছি আগে। The band is symmetric in K.
symmetric in K হবে, and each state is occupied, so that for every electron with a velocity v there is a corresponding electron with a velocity minus v. সিমেট্রিক কেন, এটা আমরা আগে আলোচনা করেছি। এটা হচ্ছে একটা ভ্যালেন্স ব্যান্ডের ছবি, এখানে ইলেকট্রন ডিস্ট্রিবিউশনটা কিন্তু সিমেট্রিক হবে কে রেসপেক্টে, এবং একটা ইলেকট্রন যতগুলো ইলেকট্রনের ভেলোসিটি প্লাস ভি হবে ঠিক ততগুলো ইলেকট্রনের ভেলোসিটি মাইনাস ভি হবে। Since the band is full, the distribution of electrons with respect to k cannot be changed with an externally applied force. তার কারণটা হচ্ছে যে পুরো ব্যান্ডটাই ফুল আছে। The net drift current density generated from a completely full band then is zero. অর্থাৎ তাহলে যেটা হচ্ছে আর কি, যে কোনো কারেন্ট ডেন্সিটি আমরা পাচ্ছি না। তার কারণটা কি, এখানে প্রথম কথা হচ্ছে ইলেকট্রনের ডিস্ট্রিবিউশনটা হচ্ছে সিমেট্রিক, যতগুলো ইলেকট্রনের ভেলোসিটি প্লাস হবে ততগুলো মাইনাস হবে। তাহলে এই যে সাম যেটা আছে, এই সাম থেকে আমরা কিন্তু আলটিমেটলি জিরো পাবো। তাহলে কি হবে, যে এই যে টার্ম যেটা আছে এই টার্মের ভ্যালুটা জিরো হবে। এই টার্মটা যদি জিরো হয় তাহলে আগের যে এক্সপ্রেশন যেটা ছিল, অর্থাৎ এই যে ফার্স্ট টার্মটা কিন্তু জিরো হয়ে গেল। ফার্স্ট টার্মটা যদি জিরো হয় তাহলে সেকেন্ড টার্মটা শুধু পড়ে থাকবে। ইকুয়েশন 3.52 অর্থাৎ এই ইকুয়েশনটা is entirely equivalent to placing a positively charged particle in the empty states and assuming all other states in the band are empty or neutrally charged. এইবারে আমরা কন্ডাকশন ব্যান্ডের ক্ষেত্রে আমরা যেভাবে একটা ডেরিভেশন করেছিলাম, অর্থাৎ এই যে ডেরিভেশনটা E মাইনাস ইসি গুলো C1 ইন্টু কে স্কোয়ার, এই ডায়াগ্রামটার থেকে একইভাবে ভ্যালেন্স ব্যান্ডের ক্ষেত্রে, অর্থাৎ এই যে ডায়াগ্রাম যেটা রয়েছে এই ডায়াগ্রামের জন্য কিন্তু আমরা সিমিলার একটা ডেরিভেশন করতে পারি, যেটা হবে E মাইনাস ইভি ইন্টু মাইনাস C2 ইন্টু কে স্কোয়ার। এখানে প্যারাবোলাটা ঠিক উল্টো দিকে আছে, সেই জন্য এখানে একটা মাইনাস সাইন দেওয়া হয়েছে। ঠিক একইভাবে সিম্পলিফাই করে করে আমরা যেটা দেখাতে পারবো যে 1 বাই h কাট স্কোয়ার ডি স্কোয়ার ই বাই ডি কে স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এম স্টার। তো এখানে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হলো যে C2 টা এখানে পজিটিভ কোয়ান্টিটি, তাহলে এম স্টার যেটা হবে সেই এম স্টারটা কিন্তু নেগেটিভ কোয়ান্টিটি। তাহলে কনক্লুশন হচ্ছে কি, যে an electron moving near the top of an allowed energy band behaves as if it has a negative mass. তাহলে কি, যে এখানে যখন ইলেকট্রনটা টপ অফ অ্যান অ্যালাউড এনার্জি ব্যান্ডে মুভ করছে তখন তার যে মাস যেটা হবে সেই মাসটা নেগেটিভ মাস হবে। We must keep in mind that the effective mass parameter is used to relate quantum mechanics and classical mechanics. The attempt to relate these two theories leads to this strange result of a negative effective mass. অর্থাৎ এই যে নেগেটিভ এফেক্টিভ মাস এটা একটা স্ট্রেঞ্জ রেজাল্ট, কিন্তু এটা পাওয়া গেছে কোয়ান্টাম মেকানিক্যালি। We must recall that solutions to Schrödinger wave equation also led to results that contradicted classical mechanics. অর্থাৎ এমন কিছু রেজাল্ট রয়েছে, যেমন ধরো টানেলিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হয়েছে যে রেজাল্টটা ক্লাসিক্যাল মেকানিক্সে পসিবল নয় কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি পসিবল। এই নেগেটিভ এফেক্টিভ মাসটাও হচ্ছে ঠিক সেই ধরনেরই একটা এক্সাম্পল। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখতে হবে যে যদি এটা ইলেকট্রনের জন্য ইকুয়েশনটা ভ্যালিড হয়েছে, কিন্তু আমরা ঠিক আগে যেভাবে আলোচনা করলাম যে একটা ইলেকট্রনের ভ্যাকেন্সি সেটাকে যদি আমরা একটা হোল হিসেবে যদি ট্রিট করতে পারি, তখন সেক্ষেত্রে কিন্তু যেটা আমরা বলবো যে হোলের যে যখন আমরা মাসটা ধরবো তখন কিন্তু পজিটিভ ধরতে হবে। এই ইকুয়েশনটা ছিল ইলেকট্রনের জন্য ভ্যালিড, ভ্যালেন্স ব্যান্ডের ক্ষেত্রে ইলেকট্রনের জন্য ভ্যালিড ইকুয়েশন। কিন্তু আমরা যখন একটা ইলেকট্রনের ভ্যাকেন্সি যখন ধরবো, অর্থাৎ যখন সেটাকে হোল হিসেবে যখন ট্রিট করব, তখন কিন্তু হোলের যে মাস যেটা হবে সেই মাসটা কিন্তু অবশ্যই পজিটিভ মাস হবে। আজকে এই পর্যন্তই আমরা লেকচারটা রাখলাম। পরবর্তী লেকচারে আমরা মেটাল ইনসুলেটর এবং সেমিকন্ডাক্টর সম্বন্ধে আলোচনা করব।